ঘোষণার বাকি থাকা ৬৩ আসনের মধ্যে অন্তত ৪০টি আসন জোটের শরিকদের ছাড়বে বিএনপি, আর বাকি আসন পাবে দলের মনোনয়ন প্রত্যাশীরা। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, শরিকদের সাথে আলোচনা করে সপ্তাহখানেকের মধ্যেই আসবে ঘোষণা। এদিকে ঢাকায় ফাঁকা থাকা ৭ আসনের যে কোনো আসন থেকে খালেদা জিয়া বা তারেক রহমান প্রার্থী হতে পারেন বলেও জানান দলটির নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার ২৩৭ আসনে প্রার্থী ঘোষণার পর উৎসবের আমেজ বিরাজ করছে প্রায় প্রতিটি আসনে। বাকি আসনের মনোনয়ন প্রত্যাশীরা আছেন অপেক্ষায় কবে ঘোষণা হবে প্রার্থীর নাম। এ অবস্থায় দলটির নেতারা বলছেন, বাকি ৬৩ আসনে প্রার্থী চূড়ান্ত করতে নানা জটিলতা রয়েছে। এসব জটিলতা কাটাতে জোট শরিকদের সাথে হবে বৈঠক। এরপর শরিকদের আসন বন্টনের পর বাকি আসন পাবে বিএনপি প্রার্থীরা। শরিক দল যুগপৎ যারা আন্দোলন করেছে বিএনপির সাথে মাফিয়া সরকারের বিরুদ্ধে, তাদের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি ৪০টা, বাকিগুলো বিএনপিরই ২-৩ জন প্রার্থী আছে যাদের মধ্যে এখনো নানা কারণে ডিসাইড করা সম্ভব হয়নি। ঢাকার বাইরে যে আসনগুলা সেগুলাতে দলেরও আছে, কিছু জোটেরও আছে। আর ঢাকাতে আমরা চিন্তা ভাবনা করছি বেগম জিয়াকে অনুরোধ জানাবো, তিনি যদি ঢাকায় একটা আসনে করতে চান তাহলে এটা নির্বাচনী ফ্লো উঠানোর পক্ষে সহায়ক হবে। জোট নেতারা বলছেন, আসন ছাড়ের বিষয়ে বিএনপির আশ্বাসের চেয়ে জোট শরিকদের চাওয়া অনেক বেশি, তবে আলোচনায় বসলে সমাধান হবে বলে বিশ্বাস তাদের। বিএনপি যেরকম মনে করেছিল যে এই নির্বাচনটা তাদের জন্য খুবই ইজি, বিশেষ করে কয়েকটি নির্বাচনী ইলেকশনের পরে তারা এরকম মনে করে না। তারা তাদের মতো দিয়েছেন। আমাদেরও ওইসব জায়গাতে তো এক্সপেকটেশন থাকতে পারে, আমাদের ক্যান্ডিডেট থাকতে পারে, এগুলো আলোচনা হয় নাই। তারা বলেছেন প্রয়োজনীয় এগুলো বদলানো যাবে। বিএনপির সাথে আমাদের মনে হয় কোনো নির্বাচনী জোট হবে না, হয়তো আমরা আসন সমঝোতার দিকেই আমরা যাব। আর বিএনপি অবশ্যই আমাদের অগ্রাধিকারের মধ্যে আছেন, যেহেতু তারা আমাদের আন্দোলনের প্রধান শরিক। এনসিপি সহ আরও কয়েকটি দল বিএনপির সাথে জোটবদ্ধ হলে পাল্টে যেতে পারে আসন বন্টনের হিসাব নিকাশ। বিএনপি চেয়ারপারসনের এই কার্যালয় থেকে সোমবার ঘোষণা করা হয় ২৩৭ আসনে প্রার্থীর নাম, যে তালিকা থেকে বাদ পড়েছেন অনেক হেভিওয়েট নেতা। এখন বাকি যে ৬৩ আসন আছে সেই আসনগুলোতে কারা মনোনয়ন পাচ্ছেন সেদিকেই নজর বিএনপি এবং জোট শরিক নেতাদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গুলশান, ঢাকা। নির্বাচনে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে অবৈধ সুবিধা দিলেই সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি একথা জানান। নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা বহাল থাকবে বলেও আভাস দেন উপদেষ্টা। এছাড়া যে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই আলোচনা হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টা বলেন, নির্বাচন সামনে রেখে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি করা হয়েছে। অবহেলা থাকলে আগে যেমন জিডি করে রাখা হতো, কিন্তু এবার সাথে সাথে আইনের আওতায় আনা হবে। এছাড়া যারা 2014, 18 ও 24 সালের নির্বাচনে সংশ্লিষ্ট ছিল তাদের বাদ দেয়া হবে। পুলিশের প্রতি আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। যদি কেউ কোনো জড়িত থাকে তারে আইনের আওতায় নিয়ে আসা হবে। বিমানবন্দরের কার্গো ভিলেজে অস্ত্র চুরির বিষয়ে তদন্ত চলছে বলে জানান উপদেষ্টা। বলেন, এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি আদৌ কোনো অস্ত্র চুরি হয়েছে কিনা। তবে যদি চুরি হয়ে থাকে তবে দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। ইনভেস্টিগেশনের পরে কেন আমরা জানতে পারবো যে চুরি হয়েছে কি হয় নাই। যদি চুরি হয়ে থাকে, যদি সেই সময় কার মাধ্যমে হয়েছে এবং কে দায়ী তাকে আইনের আওতায় নেওয়া হবে। বাট এখন পর্যন্ত আমরা তো এস্টাবলিশই করতে পারি নাই যে এখানে কটা হাতিয়ার চুরি হয়েছে বা আদৌ চুরি হয়েছে কিনা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরাপত্তা বাহিনী বা অন্য কোনো বাহিনীর মাধ্যমে যে কোনো হত্যাকাণ্ডের প্রত্যেকটি বিষয় আইনের আওতায় আনা হবে। নিরাপত্তা বাহিনী বা যে কোনো বাহিনীর বা যে সিভিলে যার কাজ মাধ্যমে কোনো হত্যাকাণ্ড হোক না কেন, ওটা প্রত্যেকটাই আইনের আওতায় এবং আইনের মাধ্যমে ওইটার ফয়সালা করা হবে।
নির্বাচনের সময় সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা বহাল থাকবে বলে ইঙ্গিত দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তারপরে আমি বলবো হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ 3টি দল। এনসিপি ছাড়া বাকি 2টি দল হলো বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। আগামীকালই দলগুলোর বিষয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি। দুপুরে আগারগাঁয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে একথা জানান ইসির সচিব আক্তার আহমেদ। জানান, গণবিজ্ঞপ্তির পর কারো কোনো আপত্তি না থাকলে 12 নভেম্বরের পর দলগুলোর নিবন্ধনের গেজেট প্রকাশ করবে ইসি। নির্বাচনের ঘোষিত সময়সীমার 3 মাস আগে 3টি দলকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। ইসিতে জমা পড়া 143টি আবেদন থেকে প্রাথমিকভাবে বাছাই করা হয় 22টি দলকে। দলগুলোকে নিবন্ধন দিতে নানা ধাপের যাচাই বাছাইয়ে ইসি লম্বা সময় ব্যয় করে। জটিলতা হয় এনসিপির প্রতীক নিয়েও। অবশেষে সব চুকিয়ে নিবন্ধনের তালিকায় উঠল এনসিপি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। কাগজপত্র সঠিকতায় পেয়েছি এবং সেই 3টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই 3টা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব। নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসি সচিব আরও জানান, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির বিষয়টি হাইকোর্টের বিবেচনাধীন। আমরা 7টা রাজনৈতিক দলের নিবন্ধনের কথা বলেছে যে না, তারা কোয়ালিফাই করে না। একটা রাজনৈতিক দলের বিষয়ে আপনার বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, তাদের ব্যাপারে মাননীয় হাইকোর্টের দায়েরকৃত রিট একটা আবেদন আর রায় প্রাপ্তির পরে এটা সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে ইসির নিবন্ধিত দলের সংখ্যা 54টি। এর মধ্যে নিবন্ধন স্থগিত রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের। এদিকে মঙ্গলবার জারি হওয়া গণপ্রতিনিধিত্ব সংশোধন অধ্যাদেশ নিয়ে ইসি সচিব বলেন, আরপিও নিয়ে পরবর্তী কাজ করছে কমিশন। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর নানা মত নিয়ে মন্তব্য করবে না ইসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখে আরপিও সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশের গেজেট জারি করেছে আইন মন্ত্রণালয়। সকালে উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ও গেজেট প্রকাশ হয়। নতুন সংশোধনী অনুযায়ী এখন থেকে কোনো রাজনৈতিক জোটের মনোনীত প্রার্থী হলেও তাকে নিজ দলের নির্বাচনী প্রতীকেই ভোটে অংশ নিতে হবে। অর্থাৎ জোটগত প্রার্থীরাও আর অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারবেন না। এছাড়া ভোটার তালিকা আইন সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, ভোটকেন্দ্র নীতিমালা, দেশি বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা, সাংবাদিক নীতিমালা সহ সব ধরনের আইন বিধি সংস্কার করেছে ইসি। নতুন সংশোধনীতে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের পর বছরের যে কোনো সময় ভোটার তালিকা প্রকাশের ক্ষমতা পেল ইসি। এর আগে জোটের প্রতীকে সংশ্লিষ্ট 20 অনুচ্ছেদ সংশোধন নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামাত ও এনসিপি সংশোধন বহাল রাখার দাবি তোলে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী নির্বাচন থেকে কার্যকর করার আবেদন করেছেন বিএনপির পক্ষের আইনজীবী জয়নুল আবেদিন। তিনি বলেন, 5টি ইস্যুতে তত্ত্বাবধায়ক সরকার ফেরত চেয়েছে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে 7ম দিনের আপিল শুনানিতে কথা জানানো হয়। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চে বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। এর আগে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করেছে জামায়াত। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতিও। এরপর বিএনপির মহাসচিব, জামাতের সেক্রেটারি জেনারেল, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ মোট 5 জন রিভিউ আবেদন করেন। সংবিধান একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর বিচার বিভাগও বাংলাদেশের সংবিধানের গার্ডিয়ান। কাজেই গার্ডিয়ান সঠিকভাবে দায়িত্ব পালন করেছে কিনা এবং আইনগতভাবে দায়িত্ব পালন করেছে কিনা সেই বিষয়ের উপরে আমি চেষ্টা করেছি
ইন্ডিয়ান ডিসিশন প্লেস করার, কানাডিয়ান ডিসিশন প্লেস করার। অনলাইন বেটিং, গ্যাম্বলিং সহ অনিরাপদ সাইট বন্ধে শিগগিরই সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে কার্যকরী কমিটি গঠন করবে সরকার। সকালে রাজধানীর আগারগাঁয়ে বিটিআরসি ভবনে আলোচনা সভায় কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বলেন, ব্যবহারকারীদের শনাক্ত করে এনআইডি ব্লকের পরিকল্পনা আপাতত নেই। প্রথমে কৌতূহল, পরে রূপ নেয় আসক্তিতে। এভাবেই অনলাইন জুয়ায় আকৃষ্ট হচ্ছে তরুণ প্রজন্ম। অল্প বিনিয়োগে শুরু করলেও লোভে পড়ে এক পর্যায়ে খোয়াচ্ছেন বড় অঙ্কের টাকা। এছাড়া বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকা। সাইট বন্ধ করেও মিলছে না সমাধান। মঙ্গলবার আগারগাঁওয়ে বিটিআরসির আয়োজনে আলোচনা সভায় অনলাইন বেটিং নিয়ে উদ্বেগ তুলে ধরেন বক্তারা। সরকার ও সংশ্লিষ্টদের করণীয় কি হতে পারে তা নিয়ে উঠে আসে নানা পরামর্শ। অনলাইনে যে কার্টেলটা আছে তারা স্পেসিফিক্যালি এজেন্ট কিংবা মার্চেন্ট অনবোর্ড করে এই গ্যাম্বলিং এর জন্য। ইউজার সরাসরি, স্পেশালি বেটিং এর ক্ষেত্রে তো স্যার একদম ইউজার বলাই যায় না, হয়তো একটা পপ আপ আসলো, সেখানে চাপ দিলে ওখানের মধ্যে সে ব্রাউজ করে ফেললো। ক্যাম্পেইন করতে পারি যে আপনার অজান্তে যদি এমন কোনো সিম ব্যবহার হয়ে থাকে যে সিমটা আসলে আপনি ওন করছেন না কিন্তু আপনার অজান্তে ইস্যু হয়ে গিয়েছে, তাহলে অবিলম্বে আপনি বন্ধ করুন। অবৈধ সাইটগুলো নিয়ন্ত্রণে অংশীজনদের নিয়ে একসাথে কাজ করার আহ্বান জানান বিটিআরসির চেয়ারম্যান। অর্থনৈতিক লেনদেন শনাক্ত করে সাইটগুলো বন্ধের তাগিদ দেন তিনি। ইনভেস্টিগেটর, ইন্টেলিজেন্স এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস সবাই মিলে একসাথে কাজ করার ব্যাপার আছে। এন্ড অফ দ্য ডে উই হ্যাভ টু স্টপ দ্য ট্রানজাকশন অফ মানি। যে জায়গায় আমাদের এমএফএস এর লিড নিতে হবে, বাট এমএফএস একা ক্যানট ডু দ্যাট। এ সময় বেটিং, গ্যাম্বলিং বন্ধে শিগগিরই কার্যকরী কমিটি করার আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। নির্বাচন কমিশন সহ আমরা এনআইডি, এমএসআইএসডিএন যেটাকে আমরা ফোন নাম্বার বলি এবং এমএফএস যেটাকে আমরা মোবাইল নাম্বার বলি, মোবাইল ব্যাংক নাম্বার বলি, এই তিনটার মধ্যে একটা সমন্বয় আনার জন্য কাজ করব। সমাজসেবা অধিদপ্তর যারা সোশ্যাল সেফটি নিয়ে কাজ করেন, যারা দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করেন, অন্য সবার সাথে আলোচনা করে আমরা একটা ফাইনাল সিদ্ধান্ত নেব। অনলাইন জুয়া বন্ধে কঠোর হওয়ার পাশাপাশি সাধারণের মাঝে সচেতনতা তৈরির উপর জোর দেন আলোচকরা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে নাচলের ইউএনও কামাল হোসেন, তার বিরুদ্ধে অভিযোগ মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার হয়েছেন। এটি নিশ্চিত হওয়ার জন্য কামাল হোসেনের ডিএনএ টেস্ট করা হবে বলে জানান দুদক মহাপরিচালক। মঙ্গলবার সাংবাদিকদের এই তথ্য দেন তিনি। এছাড়া ফেনীর সাবেক এমপি নিজাম হাজারের স্ত্রী নূরজাহানের বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হয়েছে। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া ইউএনও কামাল হোসেন আসলেই মুক্তিযোদ্ধার সন্তান কিনা তা নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করবে দুদক। প্রথমবারের মতো এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দুদক কমিশনের মহাপরিচালক। দুদকের অভিযোগ, নাচলের ইউএনও কামাল হোসেনের চাচা ছিলেন মুক্তিযোদ্ধা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও সরকারি চাকরিতে সুবিধা নিতে মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানান তিনি। এভাবে ৩৫তম বিসিএসে বাগিয়ে নেন প্রশাসন ক্যাডারের চাকরি। জন্মদাতা পিতা মোহাম্মদ আবুল কাশেম ও গর্ভধারিণী মা মুসাম্মদ হাবিয়া খাতুনের পরিবর্তে আপন চাচা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আহসান হাবিব এবং চাচি মোসাম্মদ সানোয়ারা খাতুনকে পিতামাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি গ্রহণ করার অপরাধে তার বিরুদ্ধে ইতিপূর্বে মামলা রুজু করা হয়েছিল। সংস্থাটির মহাপরিচালক জানান, শিগগির ইউএনও কামালের ডিএনএ টেস্ট করবেন তারা। বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে আসামি মোহাম্মদ কামাল হোসেন সহ তার প্রকৃত পিতা মাতা ও তার চাচা চাচির ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফেনীর আওয়ামী লীগ নেতা নিজাম হাজারীর স্ত্রী নূরজাহান বেগমের ৪৫ কোটি ৩৪ লক্ষ টাকার সম্পদ ভোগ দখল ও ৪৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে অভিযোগ সংশ্লিষ্ট জনাব নূরজাহান বেগমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪ ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই দিনে দুদকের মামলার আসামি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক সৈয়দ শরীফুল ইসলামকে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর কবিরহাটে সিএনজি চালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টায় কবিরহাট বসুরহাট সড়কে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে
একই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দিলে ঘটে হতাহতের ঘটনা। এই ঘটনায় ট্রাক চালক আব্দুল জাহেরকে আটক করেছে পুলিশ। এদিকে হবিগঞ্জে 2 বাসের সংঘর্ষে 3 জন এবং টাঙ্গাইলে বাসের চাপায় মারা গেছেন 2 জন। এছাড়া বাগেরহাটের মোংলায় ট্রাক চাপায় মোটরসাইকেলের 3 আরোহী নিহত হয়েছে। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 3 জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, 1 জন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। এ নিয়ে চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত 292 জন এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, গত একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি রোগী 1001 জন। এর মধ্যে 35% নারী ও 65% পুরুষ। এবছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগী 73,923 জন। এদিকে 24 ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে 1077 জন। জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে 70,529 জন। বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় ইউরোপীয় ইউনিয়ন, এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল বিলার। দুপুরে রাজধানীর গুলশানে জার্মান দূতাবাসে বাংলাদেশের বিমান চলাচল বৃদ্ধির ওপর ইউরোপীয় সংলাপ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, বাংলাদেশের অর্থনৈতিক খাত বিকাশে দীর্ঘমেয়াদে কাজ করতে চায় ইইউ। বাংলাদেশের এভিয়েশন খাতকে খুবই গুরুত্ব দিয়ে দেখে তারা। অনুষ্ঠানে ফরাসি রাষ্ট্রদূত এম জিন মার্কসেরে শার্লেট জানান, বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী কাজ করতে চায় ফ্রান্স। বিমান বাংলাদেশের নতুন নতুন গন্তব্য ও চাহিদার বিপরীতে ফ্রান্স থেকে এয়ারবাস কিনবে এমন আশা তাদের। বলেন, বাংলাদেশের কাছে এভিয়েশন খাতের প্রযুক্তি শেয়ার করতে চায় ফ্রান্স। এর মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে। বাংলাদেশের অর্থনৈতিক খাত বিকাশে দীর্ঘমেয়াদে কাজ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। তাই বাংলাদেশের অ্যাভিয়েশন খাতকে খুবই গুরুত্ব দিয়ে দেখি আমরা। বাংলাদেশের কাছে অ্যাভিয়েশন খাতের প্রযুক্তি শেয়ারও করতে চাই। টানা 3 মাস ধরে কমছে দেশের তৈরি পোশাক রপ্তানি, আর অক্টোবরে আয় কমেছে প্রায় 8.5 ভাগ। পোশাক শিল্প মালিকরা এটাকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপে বাজার সংকোচনে প্রভাব বলছেন। তারা জানান, ইউরোপের বাজারেও বাড়তি প্রতিযোগিতায় পোশাকের দাম কমছে। চলতি অর্থবছরের জুলাই মাসে তৈরি পোশাক রপ্তানিতে 24.5% প্রবৃদ্ধি হয়। তবে আগস্টে আগের বছরের একই সময়ের চেয়ে রপ্তানি কমে 4.5%। তৈরি পোশাক খাত থেকে সে মাসে আসে $317 কোটি। সেপ্টেম্বরেও এ খাতের রপ্তানি কমে 5.5%-এর বেশি। রপ্তানি কমার এই ধারাবাহিকতা ছিল অক্টোবরেও। গত মাসে পোশাক রপ্তানিতে এসেছে $302 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় 8.5 ভাগ কম। পোশাক শিল্প মালিকরা বলছেন, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বাড়তি শুল্কের জেরে মূল্যস্ফীতি বেড়েছে। এতে চাহিদা কমায় নেতিবাচক প্রভাব পড়েছে রপ্তানিতে। অন্যদের সাথে প্রতিযোগিতা যদি আমরা দেখি, তাহলে আমাদের ট্যারিফে আমরা অনেক ভালো অবস্থানে আমরা আছি। কিন্তু আসল যে জায়গাটা আমেরিকাতে, ওদের ওখানে ইনফ্লেশন বেড়ে গেছে, তো মানুষ কিন্তু কেনাকাটা কমায় দিছে। তাদের কিন্তু এখন আর আগের মতো, আগে যদি 10টা ট্রাউজার কিনতো তারা বছরে, এখন তারা কিনবে 5টা। সো তাদের টোটাল পারচেজিং প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। সো চেঞ্জ হয়ে গেছে, এটা পদ্ধতি থাকবে আমি জানি না। এদিকে মার্কিন বাজার সংকুচিত হওয়ার লোকসান পুষিয়ে নিতে প্রতিযোগী দেশগুলো ইউরোপের বাজারে বাড়তি গুরুত্ব দিচ্ছে। এতে রপ্তানির পরিমাণ বাড়লেও গড়ে পোশাকের দর কমছে। ট্যারিফ যে সিচুয়েশন, এটা তো একেবারেই সহায়ক না ইন্ডিয়া। সো ইন্ডিয়া এখন পুরো জিনিসটাই তারা কী করতেছে, প্রাইস কাট করে ইউরোপে তারা অফার করছে অর্ডারটা ধরার জন্য। সো তাদের প্রাথমিক টার্গেট হচ্ছে বাংলাদেশ, তারপরে তারা চায়নার সাথে ফাইট করবে, কিন্তু প্রাথমিক টার্গেট বাংলাদেশ। তো আমরা কিন্তু একটা ইউরোপে স্টিফ কম্পিটিশন আমরা দেখছি, এবং এই কম্পিটিশন আসছে চায়না এবং ইন্ডিয়া থেকে। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে বিশ্ববাজারে $1,299 কোটি পোশাক রপ্তানি হয়েছে। শিল্প সংশ্লিষ্টরা আশা করছেন, টানা 3 মাস নেতিবাচক প্রবৃদ্ধি হলেও বছরের শেষ দিকে ঘুরে দাঁড়াবে দেশের প্রধান শিল্প খাত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।